আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফোকাস টিভির আজকের বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের অতিথি হচ্ছে মহিউদ্দিন আহমেদ ভাইয়া, যিনি হচ্ছে দীর্ঘ ৪১ বছর ধরে আমেরিকায় বসবাস করছেন স্থায়ীভাবে, এবং তিনি দীর্ঘদিন যাবৎ আমেরিকার যে নিউ ইয়র্ক সিটির যে সিটি গভর্নমেন্ট বলে প্রবলি না হয় এটাকে, সিটি কর্পোরেশন, জি, আমেরিকান নিউ ইয়র্ক সিটির সিটি কর্পোরেশনের আন্ডারে অনেকদিন চাকরি জীবন পার করেছেন। বর্তমানে হচ্ছে তিনি রিটায়ার্ড জীবন পার করছেন আমেরিকাতেই। চলুন সরাসরি তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আপনি কবে আমেরিকায় গিয়েছিলেন এবং আপনার সেই দীর্ঘ যাত্রার অভিজ্ঞতা আসলে কেমন ছিল? আমি আমেরিকাতে গিয়েছিলাম 1985 সালে। আর আমি যখন যাই তখন আমি বিভিন্ন দেশে ভ্রমণ করছিলাম। তো সরাসরি ভিসা নিয়ে যাই নাই, আমি ভিসা ছাড়াই আমেরিকাতে গেছি। এটা ছিল অনেক দীর্ঘ, কারণ আমাদেরকে যেতে হয়েছিল, আমরা দলে 4 জন ছিলাম। যেতে হয়েছিল কমনওয়েলথ কান্ট্রিগুলোতে, যেসব জায়গায় প্লেনে যাওয়া যায়, এরোপ্লেনে গেছি। ওইসব জায়গায় প্রথমে বিমান ইউজ করি। বাংলাদেশ বিমানের একটা ফ্লাইট ছিল ঢাকা আমস্টারডাম। তো ঢাকা আমস্টারডাম এই ফ্লাইটে আমরা অনেক দেশ টাচ করে তারপরে আমস্টারডাম গেছি। তারপরে ওইখান থেকে গেছি আমরা ওয়েস্ট ইন্ডিজে। আচ্ছা। ওটাও কমনওয়েলথ। ওইখানে যেতে বাংলাদেশি পাসপোর্টে ভিসা লাগতো না, আমস্টারডামও ভিসা লাগে নাই। আর তারপরে ওখান থেকে আমস্টারডাম হচ্ছে নেদারল্যান্ড, আমস্টারডাম। হ্যাঁ হ্যাঁ, নেদারল্যান্ডে আচ্ছা। গেছিলাম। তারপরে ওখান থেকে তখন এয়ারপোর্ট থেকে আর বিমানের সার্ভিস নাই। বিমান তখন এজেন্সি অ্যারেঞ্জমেন্ট ছিল এদের, কেএলএম এর সাথে। কেএলএম এয়ারলাইন্স নিয়ে গেলাম আমরা ট্রিনিদাদ এন্ড টোবেগো, হুইচ ইজ ওয়েস্ট ইন্ডিজ। আর ওখান থেকে একদিন থেকে তারপরে আবার তাদের একটা এয়ারলাইন আছে BWIA, ব্রিটিশ ওয়েস্ট ইন্ডিয়ান এয়ারলাইন্স। ওইটা নিয়ে ওখান থেকে গেছিলাম আমরা জামাইকাতে। জামাইকা যাওয়ার পথে আরো 2-3টা জায়গা থামতে হয়েছে, সেন্ট লুসিয়া, বারবেডস, পোর্টোরিকো এন্ড দেন জামাইকা। তো এরপরে জামাইকাতে গেছি। জামাইকাতে গিয়ে আমরা থাকছি প্রায় 1 সপ্তাহ। তারপরে ওইখান থেকে ব্রিটিশ এয়ারওয়েজ নিয়ে আমরা বাহামা দ্বীপপুঞ্জের নাসৌতে গেছি, ক্যাপিটাল। বাহামার ক্যাপিটাল হলো নাসৌ। নাসৌতে, এটাও ওয়েস্ট ইন্ডিজ। নাসৌতে গিয়ে ওইখানে থাকছি। তারপরে ওইখান থেকে আবার সি প্লেনে করে একেবারে আমেরিকার কাছাকাছি একটা দ্বীপ আছে ওদের, ওই বাহামা দ্বীপপুঞ্জের, ওটার নাম বিমিনি আইল্যান্ড। বিমিনি আইল্যান্ডে গেছি। বিমিনি আইল্যান্ডে থেকে ওখান থেকে বোটে আমরা ইয়েতে আসছি, ওই ফ্লোরিডাতে। হ্যাঁ, প্রায় 12 দিনের মতো লাগছে টোটাল আমেরিকাতে ঢুকতে। এটা তো অনেক লম্বা জার্নি ছিল। অনেক লম্বা জার্নি ছিল। আর লাস্ট ট্রান্সপোর্টেশনটা ছিল বোট। আচ্ছা, এটা কি রিস্কি কোনো ওয়ে ছিল, মানে হ্যাঁ হ্যাঁ, সমুদ্রের মধ্যে 55 মাইলস যেতে হবে। তো স্পিড বোট সমুদ্রের মধ্যে তো খেলনার মতো, খুব রিস্কি। প্লেনে আসা তো রিস্কি না, কিন্তু ওই যে সি প্লেন জীবনের প্রথমে চড়া, আর ওই 55 মাইলস সমুদ্রের ভিতর দিয়ে যাওয়া। আমি আবার সাঁতারও জানতাম না। তো এটা তখন তো ইয়াং ছিলাম, 28 ইয়ার্স ওল্ড ছিলাম তখন। এটা একটা ওই যে তরুণদের বাজি ধরার মতো, মরে গেলে মরে যাও, কিন্তু ইয়েটা করতে হবে, গোলে পৌঁছতে হবে। ওই রকম করেই চলে আসা। আল্লাহ রিজিক যে জায়গায় রাখছে ওই জায়গায় চলে আসছি, এই আর কি। চলে আসছেন, সেটাই। কিন্তু আমি আসার পরে আমার যত ফ্রেন্ড সার্কেল আছে, আমি সিলেটের,
ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইরে চিঠি লিখে জানিয়ে দিয়েছিলাম, পুরা ভ্রমণ কাহিনীটা চিঠিতে লিখে ওদের জানিয়ে দিয়েছে যে এই পথে এসো না, মরে যেতে পারো, দরকার নাই আসার। সিলেটে এইরকম একটা আচ্ছা, এটা ওই হচ্ছে যে ইয়াংদের একটা ওই যে ইয়ে থাকে, কম্পিটিশন থাকে যে কে কি করতে পারলো করে দেখাও। সিলেটে তো আবার বেশিরভাগ মানুষই বাইরে বাইরে সেটেল যেতে চায়, হ্যাঁ। তা আমরা চাই। আমরা যারা ছিলাম মোটামুটি পরিবার, ওয়েল অফ, ইউনো, গাড়ি বাড়ি সবকিছু আছে, আমাদের যাওয়ার প্রয়োজন নাই, কিন্তু আমরা ওই যে সবাই বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমরা আশেপাশের পারিপার্শ্বিক পরিবেশটাই এরকম। পারিবারিক পরিবেশ, হ্যাঁ, পিয়ার প্রেশার আর কি। এই আমার পিয়ার প্রেশার, রাইট। বন্ধু বান্ধব গেছে, ঠিক আছে, তাদের বলছি যে ঠিক আছে ডিসেম্বরে চলে আসবো, দেখবে চলে আসছি। তো ডিসেম্বরে আসি নাই, ডিসেম্বরে শুরু করছি আর পৌঁছি গিয়ে জানুয়ারি 12 তারিখে। আচ্ছা, অনেক লম্বা জার্নি ছিল। আশা করি এটা অনেক নিয়ে আরো লম্বা বিস্তারিত, জার্নি ছিল। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আশা করি অন্য আরেকদিন আরো বিস্তারিত শুনবো না, আপনার কাছ ওইটা থেকে এই সম্পর্কে বিষয়ে। পুরা একটা শো ইয়ে করতে পারবেন। পুরো একটা এপিসোডই করা যাবে মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা আজকে আরেকটু সামনের দিকে আগাই। আচ্ছা, আপনি তো অনেক বছর ধরেই আছেন আমেরিকায়। এই দীর্ঘ প্রবাস জীবনের যে একটা সংক্ষিপ্ত সারাংশ যদি আমাদেরকে একটু জানাতেন। দীর্ঘ প্রবাস জীবনের সারাংশ হলো, প্রথমে তো ব্যাচেলার আসছি, কাজ করতেছি আমেরিকাতে, হলো শুধু সবাইরে কাজ করতে হয়, আর আমাদের দেশে তো কাজ খুঁজে পাওয়া যায় না। তো এখানে এসেই কাজ পেয়ে যাই, বা প্রায় প্রথমে তো বন্ধু বান্ধবরা নিয়ে এক স্টেট থেকে আরেক স্টেটে দাওয়াত করে নিয়ে যাচ্ছে, গাড়িতে করে নিয়ে যাচ্ছে। তো ওয়াশিংটন ডিসি থেকে আমি তখন প্রথমে আমি গেছিলাম লস অ্যাঞ্জেলেসে, ওখানে আমার ভাই থাকতো। তারপরে মাস দুয়েক পরে ওইখান থেকে, মাস দুয়েক না, 1.5 মাসের মতো ওইখান থেকে চলে আসছিলাম নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে আমরা সেম স্কুলের অনেক ক্লাসমেট, অনেক ছাত্র আছে। তো এরা বলল যে তুমি ওখানে থেকো না, ওইখানে তো ইয়ে নাই, ওই যে আপনার পাবলিক ট্রান্সপোর্টেশন, মানে ওই যে বাস, বাস আছে কিন্তু কোনো ট্রেন নাই, মেট্রো নাই। আচ্ছা, মেট্রো নেই। তো হ্যাঁ, তো চলাফেরা খুবই কঠিন। কাউ যদি গাড়ি নিয়ে যায় না, তাহলে যাওয়ার কোনো ট্রান্সপোর্টেশন নাই। তখন আমি কি করলাম, ওদের কথা মতো আমি নিউ ইয়র্কে চলে আসছিলাম। নিউ ইয়র্কে চলে এসে ওই নিউ ইয়র্কেই থাকা অবস্থায় বন্ধু বান্ধবরা নিয়ে যেত অন্য স্টেটে। তো এক বন্ধু নিয়ে গেছিল ওয়াশিংটন ডিসিতে, ওইখানে থাকাকালীন আরেক বন্ধু কল করে বলছে যে তোমার চাকরি হয়ে গেছে, তুমি চলে আসো। তখন ওইখান থেকে ওই বন্ধু আমারে বাসে তুলে দেয়, বাসে তুলে দিয়ে আহ, আমি চলে আসি নিউ ইয়র্কে। আরেক ফ্রেন্ড গিয়ে আমারে রিসিভ করে ওইখান থেকে ট্রেনে বাসায় চলে যাই। এরপর থেকে ওই ট্রেন চড়াও শিখে ফেলা হলো। আর কাজ শুরু হয়ে গেল পরের পরের দিন থেকে। এটা ছিল রাত্রে কাজ। ওই যে সুপার শপ আছে না, ওইগুলার আহ, ছোট একটা সুপার শপে, ইয়েতে ওই ক্যাশ রেজিস্টারে কাজ করা রাত্রে। তো ক্যাশ রেজিস্টার, আমরা পুরা সিলেট শহরে একটা ক্যাশ রেজিস্টার ছিল বাটা কোম্পানিতে। তো আমি জিজ্ঞেস করছে, মালিক তুমি ক্যাশ রেজিস্টার চালাইছো? তো যে আমারে নিয়ে ঢুকাইতেছে সে বলছে তুমি বলবা চালাইছো, আর আমি তোমার শিখিয়ে দেবো। ওই একদিনের ট্রেনিং কাজ শুরু হয়ে গেছে। আহ, এই এই ছিল একদিনের প্রথম ট্রেনিং কাজ। কে দিছিল, মানে আপনার ফ্রেন্ডটা? হ্যাঁ, যে নিয়ে ঢুকাইছে সে ওই দোকানে চাকরি করতো, সে ছেড়ে দিতে চাচ্ছে। তো তারা বলছিল যে তুমি ছেড়ে দিচ্ছ, তুমি একজন লোক এনে দাও রাত্রে কাজ করবে। সে আমারে কল করে বলছে এই তোমার চাকরি হয়ে গেছে, তুমি এই জায়গায় কাজ করো। তো সে আমার সাথে কয়েকদিন কাজ করছে, তারপরে সে ছেড়ে দিছে, আমি টেক ওভার করছি। আচ্ছা, এই আর কি। তখন থেকে শুরু হইলো কাজের জীবন। দেশে তো বিএ পরীক্ষা দিয়ে চলে গেছি। তো ওই বিএ পর্যন্ত কেউ কাজ করে না তো দেশে। ওই এখন হয়তো করে, হয়তো পাওয়া যায়, কিন্তু তখন তো কাজও পাওয়া যায় না। আর কাজ করলেও তো টিউশনই করতে পারতাম। আর হ্যাঁ, বাকি টিউশনি বেশি। কাজগুলাকে, হ্যাঁ, বাকি কাজগুলাকে দেশে তো ওই যে
আমাদের সামাজিক যে ব্যবস্থা এখনো তো সেটা ভাঙে নাই, যে কাজ করলেই তো আমি তো যে কোনো কাজ করতে পারবো। এইটা পরিবার থেকে বাধা আসবে, সমাজ থেকে বাধা আসবে, এই তুমি এইরকম করতেছো কেন, আমরা তো কেউ করি না, হ্যাঁ পাস ছিল। করো, অফিসে জব করো, এইরকম এখনো এরকম আছে। তো এটা হ্যাঁ এটা অবশ্যই আছে এখনো। হ্যাঁ, এটা ভাঙে নাই। আর এইখানে আসার পরে দেখলাম যে এইখানে হলো সকালবেলা বা বিকেলবেলা, এখানে তো 24 ঘন্টাই মনে করেন, নিউ ইয়র্ক সিটিতে অনেক জিনিস আছে 24 ঘন্টাই খোলা। তো এখানে হ্যাঁ এই জিনিসটা প্রথমেই একটা আমার মনের মধ্যে ধাক্কা খেলো যে কেউ তো অফিসে যায় বলে না, সবাই বলে কোথায় যাচ্ছ, কাজে যাচ্ছি, অথবা আমার ছেড়ে দাও আমার সকালে কাজ আছে। কেউ বলে না আমি সকালে অফিসে যেতে হবে। কিন্তু কেউ কেউ তো ঘর থেকে বের হয়ে অফিসেই যায়, কিন্তু একবারে ওই অফিসের সিইও থেকে শুরু করে অফিসের যারা মেসেঞ্জার পিয়ন আছে তারাও বলে আমি কাজে যাই। হ্যাঁ, কাছে আছে। এখন সে যদি সিনেটরও হয় সেও বলে কাজে যাচ্ছি, সে যদি সাধারণ পাবলিক হয় কোনো কাজে যায় সেও বলে কাজে যাচ্ছে। তো এতে বোঝা গেল যে তারা এই আমাদের দেশে কর্ম দিয়ে মানুষের শ্রেণীবিন্যাস করা হয়, এখানে এটা কর্ম দিয়ে শ্রেণীবিন্যাস করা হয় না। তাদের ওই যে ব্রিটিশ থেকে আমেরিকান রিভলিউশন হয়ে যে যুদ্ধ হয়ে যে আমেরিকা হয়েছে, তারা ওই ব্যারিয়ারটা ভেঙে দিছে। যখন ওদের ডেজিগনেশন হচ্ছে তা আসলে ওদের কাজটা ইম্পর্টেন্ট, রাইট? কাজটা ইম্পর্টেন্ট, ডেজিগনেশন ইজ নট ইম্পর্টেন্ট। ডেজিগনেশন ইজ নট ইম্পর্টেন্ট। এরপরে আপনার ওই যে খাবার, আমি যদি বার্গার খাই তো আমার কাজের প্রেসিডেন্টও বার্গার খাবে, এতে কোনো তারতম্য নাই, দাম সমান সবার জন্য। তো এটাই আমার কাছে একটু সোশ্যালিজমের মতো হয়েছে, যদিও এটা ক্যাপিটালিস্টিক কান্ট্রি, কিন্তু এদের হ্যাঁ সামাজিকতা প্রথমে মনে করতাম যে আমরা তো আমেরিকান এতে আসছি, অনেক লোক হয়তো কিছু কয়েক বছরে হবে, আমরা আমাদের কালচারটাকেই এইখানে ভালো করে করতে পারবো, ইনফিল্ট্রেট করতে পারবো কালচারটাকে। কিন্তু দেখা গেল না, তাদের কালচার এত বেশি স্ট্রং, আমরা উল্টো তাদের মতো হয়ে যাই। যদিও আমরা বাঙালি, মুসলমান, হিন্দু, খ্রিস্টান সবাই গেছি, তো আমরা আমাদের ধর্মকে ঠিকই পালন করতে পারতেছি, কিন্তু যখনই কালচারের বেলায় আসতেছি তখন আমরা তাদের মতো হয়ে যাচ্ছি। মনে করেন যে আম, এই তো কয়েকদিন আগে গেল লেবার ডে উইকেন্ড, এখানে লেবার ডে হয় ইয়েতে ওই সেপ্টেম্বর মাসের প্রথম মানডেতে। তো লেবার ডে উইকেন্ড আচ্ছা। হলো, ও লেবার ডে উইকেন্ডে মানুষ বাসায় করে ওই যে বারবাকিউ করে, সবাই মিলে আত্মীয় স্বজন আসে, বন্ধু বান্ধব আসে, একটা আড্ডা দেয়, এরকম অনেক কিছু আছে, সবগুলো ওই যে জীবনের সাথে মিশে যায় আস্তে আস্তে। তো এই কাজ শুরু মানে হলো খাস বাঙালিরাও এই ধরনের উৎসবগুলো করতে করতে অভ্যস্ত হয়ে যায় আস্তে আস্তে, থাকতে না, থাকতে। এইসব এই ধরনের উৎসব করতে হয় যখন বাচ্চারা বড় হয়ে যায়, তারা তো ওইটাই করে, তার সাথে আচ্ছা। আমাদেরটাও করে। আমরা যদি বৈশাখী করি তা আমাদের সাথে যাবে, ঈদে যাবে, রোজাতে যাবে, নামাজে যাবে, সবগুলো এইগুলো আমাদের সাথে সবগুলো করবে, সাথে সাথে ওইগুলো করবে, এক্সট্রা গুলো করবে। ঠিক। আর আমরা কারণ যখন হচ্ছে ওদের ফ্রেন্ড সার্কেল প্রবাবলি, ফ্রেন্ড সার্কেলের বেশিরভাগ হলো মানে ওদের ফ্রেন্ড সার্কেল। হ্যাঁ বেশিরভাগ হলো বর্ন আমেরিকান। এখন সে কোন বর্ণ। দেশ থেকে আসে এটা তারা জিজ্ঞেস করে না, ওই যে সবাই তো এক ভাষায় কথা বলে। আচ্ছা। বাসায় এসে ঠিকই বললো, বাসায় এসে আমার পোলাপানরা সব সিলেটিই বলে। আর ওই বাইরে গেলে পরে করে ইংরেজিতেই বলে। তো আমরা চেষ্টা করি তাদের সাথে সবসময় এই সিলেটি কথা বলার জন্য। আমার মেয়ে আছে, মেয়ে বড় হয়ে গেছে এখন, সে বলবে, প্রথম বলতো, আমি খুব হাসতাম যে আব্বু শুদ্ধবাসী বলতেছে, আমি তো বুঝি না। তো আমি বলতাম যে একটু শুনলে তারপর বুঝতে পারবা। এখন সে বুঝতে পারে কিন্তু বলতে পারে না, বললে উত্তর তো বলতে পারে সিলেটিতেই না। দেয়। আচ্ছা, মানে সিলেটি বলতে পারে, বাট সে বাংলাদেশের সাধু ভাষা যেটা সেটা বলতে পারে না। সে বলতে পারে না কিন্তু সাধু ভাষাটা বুঝতে পারে। বুঝতে পারে।
আর মধ্যে মধ্যে আচ্ছা। আমরা যখন একটু একটু কঠিন ভাবে বাংলা বলবো তখন একবারেই বুঝে না। আচ্ছা, ওখানে এটা ওই সংস্কৃতি আর রেগুলার লাইফটা কেমন? মানে বাংলাদেশের সাথে কতটুকু মিল বা কতটুকু ডিফারেন্স বাংলাদেশের আছে সাথে এই জিনিসটা? রেগুলার লাইফটা ঢাকার মতো। ঢাকা মনে করেন বিগার ঢাকা। সকালবেলা ফজরের পর থেকেই দেখবেন তাড়াহুড়া করে মানুষ যাচ্ছে। আর ওই যে আমাদের বাসে উঠলে দেখছেন না গাদাগাদি হয়, আ হুম, ঝুলে থাকে। তো ঝুলা তো যায় না। কিন্তু একবারে গায়ে, গায়ে লাগানো লোক যায়। আর ইয়েতে ট্রেইনে এইরকমই অবস্থা। একটা ট্রেইনে প্রায় ১০০০ খানেক লোক ঢুকে। তো ওই গায়ে, গায়ে লাগানো অবস্থায় কাজে চলে গেল। আর বিকাল বেলা এরকম আবার হয়। আবার ৯টা অফিস থেকে আওয়ারে জেনারেলি এরকম জ্যাম হয় হ্যাঁ, হ্যাঁ, প্রবলেম। ওই সকাল আর বিকাল। ওই সকালের কাজের শিফট শুরু হয়ে যায় ৭টা থেকে। ৭টা থেকে ৩টা, ৩টা থেকে ১১টা, ১১টা থেকে আবার সকাল ৭টা। এইরকম হলো এই ৩ শিফটে ২৪ ঘন্টা। এইগুলা হলো কাজের সময়ের শুরু আরকি। এর ভিতর বিভিন্ন কর্পোরেশন, আমি যে সিটি কর্পোরেশনের ওই মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটিতে কাজ করতাম। আমাদের এখানে আবার ঐরকম কোনো শিফট নাই। আমাদের এখানে হলো ২৪ ঘন্টা শিফট। প্রত্যেক আরে আওয়ারেই চেঞ্জ হচ্ছে। প্রত্যেক আওয়ারে বলতে ২৪ ঘন্টা প্রত্যেক শিফট আওয়ার মানে বলতে ২৪ ঘন্টা ২৪ ঘন্টা শিফট। ওয়ার্ক মানে নাকি? আমি যদি সকাল ৭টায় রিপোর্ট করি কাজে, তো আমার তো শেষ হয়ে হুম, যাবে ৩টায়। আর জি। ওই যে ৭টায় যে সবাই যে রিপোর্ট করবে এমন কথা নাই। ৭টায় মনে করেন আম আ ২০০ লোক ইয়ে করছে, ওই রিপোর্ট করছে। ৮টায় গিয়ে মনে করেন করবে ৩০ জন। ৯টায় ১০-২০ জন। ১০টায় গিয়ে দেখবেন এই শিফট এই আ মর্নিং শিফটের কাজটা শেষ হয়ে গেছে। ১২টার দিকে আবার আফটারনুনের শিফট শুরু হয়ে যাবে। তখন ওই ঘন্টায়, ঘন্টায় ইয়ে করবে, রিপোর্ট করবে। এইটা আচ্ছা। ডিপেন্ডিং অন কি ধরনের কাজ। এইগুলা হলো ফ্যাক্টরিতে হবে। আমাদের ছিল ট্রান্সপোর্টেশন, আমাদের ট্রান্সপোর্টেশন এ এইরকম। আর আ বাকি যেসব আম মানুষ ডেস্কে বসে কাজ করে, হুম, এরা বেশিরভাগই ডেস্ক মানে অফিস, যারা আমরা যেটা অফিস বলি সবাই অফিসে যায়। হ্যাঁ, ডেস্ক জব। আব্বু অফিসে যায়। ডেস্কের জবগুলা শুরু হয় সকালবেলা। এখন কিছু আচ্ছা। জব আছে যেমন মনে করেন ডাটা এন্ট্রি করে যারা, এরা আবার শুরু করবে রাত্রে ৯টার পর থেকে। তখন ৭টা থেকে ইভিনিং এর যে শিফট, তারা ৯টা-১০টার দিকে যাবে, কেউ ১২টার দিকে যাবে। গিয়ে তারা ওই যে বসবে, তারা ডেস্কে জব করবে, বসে, বসে সব ডাটা এন্ট্রি করে সকালের জন্য রেডি করে তারপরে বাসায় যাবে। এটা হলো নিউ ইয়র্ক সিটির জন্য। বাইরে গেলে পরে ওই সকাল ৭টা থেকে ৩টা, আর আ মধ্যেখানে আরেকটা শিফট শুরু হবে ধরেন ২টা থেকে রাত্র ১০টা। আবার পুরা দেশটাতেও ৩ ঘন্টার ইয়ে হাওয়াই হাওয়াই ছাড়া আম ওয়েস্ট কোস্ট থেকে ইস্ট কোস্ট থেকে ওয়েস্ট কোস্টের টাইম ডিফারেন্স হলো ৩ ঘন্টা। তো আমরা অনেক সময় আছে না ব্যাংকে কল করি, তো দেখা যায় রাত্র ৯ টায় কল করলেও ধরতেছে আ ওয়েস্ট কোস্ট থেকে। একই আচ্ছা। ব্যাংকের অফিস ওয়েস্ট কোস্টে আছে, তারা ধরতেছে ওইখান থেকে। এইরকম আ আ ইয়ে এখন তো কাজ ওই ঘরের থেকে করতে পারে। অনেক অনেক স্টেটে বসে অন্য জায়গায় বসে এই স্টেটের সার্ভিস করে। লাইফটা খুব ফাস্ট আরকি, খুব ফাস্ট। আর নিউ ইয়র্ক সিটিতে থাকার কিছু কারণ থাকা দরকার আরকি। কারণ না থাকলে নিউ ইয়র্ক সিটিতে না থাকাই ভালো। নিউ ইয়র্ক সিটির কারণ এই কারণগুলা থাকা দরকার যে আমি যখন ওই ক্যাশিয়ারে কাজ শুরু করি তখন তো ইংরেজি ভালো বলতে পারতাম না। তার জন্য ওই যে জায়গায় কাজ করতাম তার কিছু দূরেই কলম্বিয়া ইউনিভার্সিটি ছিল। তো ওইখানে হুম, আ তারা ওই যে পিএইচডি স্টুডেন্টরা আ যখন ইয়ে করে ইন্টার্নশিপ করে। ওই ইন্টার্নশিপ এর জন্য তাদের একটা ক্লাস নিতে হয়, যারা ওই যে নতুন যারা ইংরেজি জানে না তাদের শেখানোর জন্য। তো আমি আচ্ছা। ওইখানে ইংলিশের কলম্বিয়া স্টুডেন্ট গুলা প্রবাবলি হ্যাঁ, 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 ফরেন স্টুডেন্টই ছিল। তো ওইখানে আচ্ছা। আমার একজন বলছিল যে, "ওইখানে তুমি চলে যাও।
কলম্বিয়া ইউনিভার্সিটিতে আবার তখন আমার আমলে এক একটা ক্রেডিটই ছিল প্রায় $350 করে। তখন আর আমাদের অফার করছিল আমাদের ফ্রি ফর 1 সেমেস্টার। তো আমি বললাম এটা তো খুব ভালো চান্স। তো ওইখানে গিয়ে ইংরেজি শিখতে শুরু করলাম। তো এরা ইংরেজি এরকমই শিখালো আর কি। আমরা তো বয়স্ক 28, 30, 25, এইরকম সব ছাত্র। তো তারা এইরকমই শিখাইছে, যারা বাচ্চাদের যেরকম শেখায় এরকমই শিখাইছে। তো আমাদের আবার বেসিক তো ছিল ইংরেজি কিছু, তো আমরা তো ইন্টারমিডিয়েট পর্যন্ত তো ইংরেজি শিখি। তো বেসিক ইংরেজি ছিল, আর ওই শেখানোর ফলে এই জড়তা চলে গেল, কথা বলা শুরু হয়ে গেল। আর এরপরে ওই কাজ করতে করতে মানুষের ইয়ে হয়ে যায়, ওই যে কথোপকথনের যে একটা অভিজ্ঞতা খুব ভালো হয়ে যায় কাজ ইজিনেসটা করতে। চলে আসে আর কি আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা চলে আসে। আর ওইটা ডিপেন্ডিং অন কে কিরকম, অনেক লোক আছে না দেশে কথা বলে না, একটু কম কথা বলে, এদের জন্য কষ্ট হয়। এদের জন্য কষ্ট হয়, আমাদের জন্য কষ্ট। আমি কথা বলতে ভালোবাসি, এর জন্য আমার কষ্ট হয় নাই। আমি খুব তাড়াতাড়ি পিক করছি। আমাদের একটা প্রবলেম হয়েছে, যেমন দেশে তো আমি সিলেট গভর্নমেন্ট স্কুলের ছাত্র। আমাদের তো যারা পড়াইছেন স্যাররা খুব ভালো পড়াইছেন ইংরেজি। ওই ইংরেজিতে এখনো চলতেছে। তারপরে আমি কলেজে অনেক কোর্স নিছি এখানে। তো কিন্তু ওই যে ফনেটিক সাউন্ড যেটা, এটা আমাদের রেগুলার স্কুলগুলোতে শেখানো হয় না। তো হ্যাঁ, অ্যাকসেন্টের প্রবলেম হয়। ইদার আমরা ইন্ডিয়ান অ্যাকসেন্ট পিক করি, অথবা যাদের সাথে কাজ করি তাদের অ্যাকসেন্ট পিক করি। যেমন ফিলিপিনো আছে। আমারে হুম। অনেকে বলতো, তুমি কি থাইল্যান্ডের লোক, তুমি এরকম কথা বলো কেন? স্টার্টিং অনেক স্টার্টিং এ প্রবাবলি আপনি থাই থাই পিপলদের সাথে স্টার্টিং এ ওই রকম ছিল, ওই যে ওরিয়েন্টাল লোক আমার সাথে কাজ করতো। তো এদের পিক করছিলাম। তো এটা চলে গেছে পরবর্তী চলে গিয়ে এখন ওই যে নিউ ইয়র্কের একটা হেভি অ্যাকসেন্ট আছে। তো নিউ ইয়র্কের হেভি অ্যাকসেন্ট গুলো আমরা পিক করছি। ইংরেজিতে কথা বললে কেউ বলে যে ওয়ার ইউ ফ্রম, তখন আমি বলি না, আই এম ফ্রম বাংলাদেশ। ও উই স্পিক লাইক নিউ ইয়র্কার, এটা বলে। আছেন, মানে নিউ ইয়র্কে থাকতে আসলে এত বছর আছেন, সেই হ্যাঁ সুবাদে হয়তো ওই অ্যাকসেন্টটা এত ক্লিয়ারলি আপনাদের মধ্যে চলে আসছে। অ্যাকসেন্টটা চলে আসে। হ্যাঁ হ্যাঁ। আর ওই আমরা দেখি মাঝে মধ্যে টিভিতে দেখি বেশিরভাগ নিউ ইয়র্ক ব্রুকলিনের যেই কালচারটা হ্যাঁ ওটা নিয়ে অনেক হ্যাঁ হ্যাঁ, নিউ ইয়র্ক ব্রুকলিনের ব্রুকলিনের একটা হুম, স্ট্রং কালচার আছে। ব্রুকলিনের একটা হুম, স্ট্রং কালচার আছে। ওই কালচারটা নিয়ে বেশিরভাগ আমাদের মানে মুভি টুভি ইত্যাদি দেখা হয় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুভিতে খুব ইয়ে করা হয়। আর ওই যে ম্যানহাটন যেটা, এটারে আমরা যারা ম্যানহাটনের জিপ কোডে লিখতে হয় নিউ ইয়র্ক। আমরা যদি ব্রুকলিনে থাকি তাই লিখবো ব্রুকলিন নিউ ইয়র্ক। কুইন্সে থাকলে কুইন্সের সিটির নাম লেখা যায়, প্লাস কুইন্স নিউ ইয়র্ক। এইরকম 5টা বড় আছে। আমাদের ঢাকায় কি বলা যাবে, ঢাকায় আগে তো ইউনিয়ন ছিল বোধহয়, এখন ওয়ার্ড না? হ্যাঁ, হ্যাঁ, ওয়ার্ডের মতো আর কি। তো এটা ওয়ার্ড না, এটার এটারে যদি শহরের বাইরে হয় তাই এটাকে বলে কাউন্টি। নিউ ইয়র্ক সিটির জন্য এটা হলো বড়, 5টা বড় আর কি। তো আচ্ছা, ম্যানহাটন, কুইন্স, ব্রঙ্কস, ব্রুকলিন, এরপরে স্টেটেন আইল্যান্ড, একটা আইল্যান্ডের সাথে সংযুক্ত আছে, এটাও সিটির ভিতরে। আচ্ছা, আচ্ছা ভাইয়া, ওখানে আসলে ওয়ার্ক কালচার কেমন? মানে আপনি তো অনেকদিন সরকারি চাকরি করছেন, এরপরে এর আগেও অনেক জায়গায় অনেক কাজ করছেন। তো বাংলাদেশের সাথে ওখানে ওয়ার্ক কালচারের ডিফারেন্সটা। বাংলাদেশের জন্য ওয়ার্ক কালচার হলো আহ, কাজ তো কাজই, ফাঁকি দেওয়ার কোনো চান্স নাই। আর ইয়ের ওই কি বলে, মনে করেন ডেস্ক জব যদি কেউ করে, তারে হয়তো 8 ঘন্টার ভিতরে আধা ঘন্টা লাঞ্চ টাইম দেবে। আচ্ছা, আর ইয়ের ওই এই 4 ঘন্টা প্রথম দিকে, 4 ঘন্টা পিছন দিকে হলে এইটার প্রথম দিকে একটা স্ন্যাক ব্রেক হতে পারে 10-15 মিনিটস।
এইরকম। আর যারা কাজ করলে মনে করেন ট্রান্সপোর্টেশনে আমি ট্রেন চালাই বা বাস চালাই, আমাদের এই এরকম হুম, আধা আধা ঘন্টার থেকে শুরু করে ঘন্টা 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 সোয়া ঘন্টা ১.৫ ঘন্টা এরকমও ব্রেক হয়। কারণ আমি যদি ৮ ঘন্টার জন্য কাজে যাই, তো আমার মধ্যেখানে ব্রেক দিয়ে আমার ৮ ঘন্টার থেকে বেশি রেখে দেবে। মনে করেন ৯ ঘন্টা রেখে দিল, তখন কি করে তারা, তখন ৮ ঘন্টার পরে যে সময়টা আমি কাজ করি ওই সময়টাতে টাইম এন্ড হাফ, আওয়ারলি বেসিস টাইম এন্ড হাফ পে করে যারা আওয়ারলি এমপ্লয়ি। আর যারা আওয়ারলি না, তাদের কন্ট্রাক্টে লেখা থাকবে যে তুমি কোনো 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 দিন ৯ ঘন্টা ১০ ঘন্টা পর্যন্ত থেকে তারপরে যাবে, কিন্তু তোমার স্যালারি হলো মান্থলি, যেটা পেমেন্ট করা আচ্ছা। হবে ২ সপ্তাহ পরে পরে, বাই উইকলি। এখানে মান্থলি স্যালারি ভেরি রেয়ার পেমেন্ট করা হয়, সবাই ২ সপ্তাহ পরে। একবারে বড় বড় অফিসগুলোতেও হাইলি পেইড যারা, এদেরও ২ সপ্তাহ পরে পরে অ্যাকাউন্টে টাকা চলে যাবে এইরকম। এখনো আগের মতো উইকলি, অফিস। বাই উইকলি বা ওরকম বেশি উইকলি পে উইকলি করে? উইকলি হলো ইন জেনারেল পে ইজ উইকলি অলওয়েজ। আর যখনই একটু 6 ফিগার যেমন 100,000 এর উপরে যদি হয় বেতন, বা এর থেকে নিচে থাকলেও ওই যে ইনস্টিটিউশন গুলা যেমন সিটি কর্পোরেশন অথবা স্টেট ডিপার্টমেন্ট অফ স্টেট, তো একটা গভর্নমেন্ট হলো সিটি, একটা গভর্নমেন্ট হলো স্টেটের, আর একটা গভর্নমেন্ট হলো ফেডারেল। এদের ডিফারেন্ট ডিফারেন্ট জব আছে ওই একই এরিয়াতে। যেমন মনে করেন আমার এরিয়াতে পার্ক আছে, পার্কটা হলো ডিপার্টমেন্ট অফ ফেডারেল, ডিপার্টমেন্ট অফ পার্কস, ফেডারেল গভর্নমেন্ট। আর রাস্তাঘাট সবগুলা হলো স্টেটের, কিন্তু চালাচ্ছে সিটি গভর্নমেন্ট। এইরকম এইসব ইনস্টিটিউশন যারা কাজ করে সবাই বাই উইকলি বেতন পায়, উইকলি না। আচ্ছা। আচ্ছা, আর হচ্ছে সিনিয়র এন্ড জুনিয়র রিলেশনশিপটা কেমন? মানে হচ্ছে বাংলাদেশে সিনিয়র তো দেখা যায় জুনিয়ররা সিনিয়রদেরকে খুবই সিনিয়র অ্যান্ড জুনিয়র রিলেশনশিপ হলো, আম, যদি এটা ইউনিয়ন হয় তাইলে এইটার বিরাট একটা ইয়ে আছে, ওই ভ্যালু আছে এবং ফেসিলিটি আছে। যেমন আমি ছিলাম ইউনিয়ন এমপ্লয়ি, আমাদের হলো ওই যত সিনিয়র হচ্ছি, কারণ উপর থেকে যখন লোক চলে যায় আবার সিনিয়রিটি বাড়তে থাকে, তো সিনিয়রিটি বাড়তে থাকে, সিনিয়র মোস্ট হয়ে তো রিটায়ারই করছি, তখন কি হয়ে যায় যে কাজটা নিজের ইচ্ছা মতো পিক করা যায়, যে আমি করব। মনে করেন আমি আগামী ৩ মাস প্রতি ৩-৪ মাস পরে পরে ইয়ে হয়, পিক হয় যে কি করব না করব। তখন আমি পিক করলাম যে আমি এই টাইম থেকে এই টাইম করব। মধ্যেখানে আমার আমার মধ্যে মধ্যে ব্রেক দিত, মধ্যেখানে ৫ ঘন্টা। তো সকালে একবার গেলাম, ৫ ঘন্টা বাসায় আসলাম, খাওয়া দাওয়া করলাম, ঘুমাইলাম, উঠলাম, তারপরে নামাজ টামাজ পড়ে জোহরের পরে আবার চলে গেলাম, গিয়ে তারপরে আরো ৪ ঘন্টা করে টোটাল দেখা গেল প্রায় ১২ ঘন্টা বা ১১ ঘন্টা এরকম তাদের সাথে থাকলাম, কিন্তু তারা পে করলো ১২ ঘন্টা করে। তো ৫ দিনে ১২ ঘন্টা করলে ৬০ আওয়ার্স পে করলো। তো সিনিয়রিটি হলে টাকার অঙ্ক বেড়ে গেল, কাজের চাপটা কমে গেল। এইরকম হলো কোনো, আচ্ছা, এটা হলো বিভিন্ন ইউনিয়ন জবে এইরকম হয়। এটা হলো আমরা সিটি কর্পোরেশনের এমপ্লয়ি, আমাদের সাথে কন্ট্রাক্ট ছিল তাদের, এইরকম ইউনিয়ন কন্ট্রাক্ট করছে এরকম। বুঝছি। আচ্ছা ভাইয়া, নিউ ইয়র্কে আসলে চাকরির বাজার কেমন? মানে কত ইজিলি চাকরি বা কাজ-বাজ পাওয়া যায়? মিনিমাম তো স্যালারি এখন বর্তমানে হয়ে গেছে প্রায় $17 মতো। পার আওয়ার? 17 $17 হলো পার আওয়ার। এগুলা হলো যদি কেউ কাজ করে, মনে করেন ম্যাকডোনাল্ডস আছে না, এরকম হুম, দোকানে। এরপরে ইয়েতে প্রথমে প্রপোজাল তারা করছিল 15 সামথিং, তো তারা এখনো 15ই আছে, 15 সামথিং। আর বাকিরা ওই 17 থেকে 20 পর্যন্ত হয়ে গেছে। তো বেশিরভাগ আমাদের লোক যারা আসে
যারা স্কিল বলতে বোঝায়, যেমন মনে করেন যদি কেউ রাজমিস্ত্রি আসলো, যে মেশনারি কাজ করে, ওই যে ইটের গাঁথুনি করে, এটাকে এখানে মেশনারি বলে। অথবা কেউ আসলো কাঠের কাজ জানে, এখানে ঘরবাড়ি কাঠ দিয়ে বানানো হয়, মেইন ফ্রেমটা কাঠ দিয়ে করে। আর বড় বড় হাই রেজ গুলা ওইখানে আরসিসি করে, ওই যে ঢালাই করে আর কি। তো ঢালাইয়ের জন্য তো মেশিনারি বেশিরভাগ ইউজ করা হয়। তো ওইখানে যারা যদি রাজমিস্ত্রি আসে, সে ওইখানে ঢালাইয়ের কাজে হেল্প করবে। আর যদি ইয়ে করতে হয়, যে স্টিলের ওয়ার্ক করতে হয়, তাহলে ওইটা ফেব্রিকেটেড করাই আসে। মনে করেন 3 তলার স্টিল একসাথে নিয়ে আসবে গাড়িতে করে, তো ওইগুলা ফ্যাক্টরিতে কাজ করে। তো যারা স্টিলের আয়রনের কাজ করে, তারা ওই ফ্যাক্টরি গুলাতে কাজ করতে পারবে। মানে কাজের এভেইলেবিলিটিটা কেমন? ওরা কি ইজিলি গিয়ে কাজ পায়? এই যারা স্কিলড, এদের অ্যাভেইলেবিলিটি আছে। প্রথমে হলো এদের লিগেল হতে হবে। লিগেল ভাবে যদি আসে, যে গ্রিন কার্ড এখানে আসলে পরে মানে রেসিডেন্ট যারা আসতেছে, ওই যে ইমিগ্রেন্টের আত্মীয় স্বজন যারা আসে, এরা যদি স্কিলড হয়, তাদের কাজ আছে। আর যারা স্কিল না, তারা কাজ করতে হবে। যেমন স্কিল না বলতে, যেমন আমি এসেছিলাম বিএ পরীক্ষা দিয়ে চলে এসেছি। আমার কি স্কিল ছিল দেশে? আমার স্কিল কোনো কিছু ছিল না। শুধু স্কিল ছিল আমার বাপের একটা গাড়ি ছিল, ওইটা মধ্যে মধ্যে চালাইতাম। তো আমি গাড়ি ড্রাইভিংটা ভালো জানতাম, এই স্কিলটা আমার ছিল। আর কিছু ছিল না। আর কিছু ছিল, আমি ক্যাডেট করে সব মেম্বার ছিলাম, হাই র্যাঙ্কিং মেম্বার। তো ক্যাডেট করেছিলাম বিএনসিসিতে? বিএনসিসিতে। তো এখন আগে ছিল এটা ইউওটিসি, ইউনিভার্সিটি অফিসার ইউওটিসি ট্রেনিং ছিল। কোর। হ্যাঁ, ইউওটিসি ছিল। আচ্ছা আচ্ছা। তো ইউওটিসি রে ট্রেন করা তো আর্মির লোক। প্রত্যেক ইয়ে কলেজে, যেসব কলেজে আছে এটা, প্রত্যেক কলেজে এদের আর্মির লোক দেওয়া হতো 6 মাসের জন্য। ওই 6 মাসের জন্য ওনারা থাকতেন, আমরা উস্তাদ বলতাম, উস্তাদরা থাকতেন, ওনারা ট্রেন করাতেন আমাদের এইখানে করে, কলেজে করাতেন। তো কলেজের করার পরে আমাদের 6 দিনের না 7 দিনের ইয়ে হতো, ক্যাম্প হতো ওইখানে। হ্যাঁ, ক্যাম্পে কোনো সময় সরাসরি আর্মির লোক এসে ট্রেনিং করাতো। একবারে উইপন থেকে শুরু করে উইপন চালানো। আমি তো শেষ পর্যন্ত একবার করেছি, আমার মনে আছে। তখন আমি ছিলাম সার্জেন্ট। তো সার্জেন্ট লেভেলে থাকলে পরে আমার মেশিন গান পর্যন্ত মারানো শেখানো হয়েছে। তো এইরকম ওই ট্রেনিংটা জীবনে অনেক কাজে লাগছে। আমি আমার পরিবারের সবার থেকে কষ্ট সহিষ্ণু বেশি। আমি এখনো ওই যে আমাদের নিউ ইয়র্ক সিটি থেকে কোনো দিন 100 ডিগ্রি টেম্পারেচার হয়। তো আমি এর ভিতরেও আমার বাগান আছে, বাগানে যাই কাজ করি। তো আমার ওয়াইফ বলবে, এত রোদ্রের মধ্যে কেন যাচ্ছ? আমার তো গরম লাগতেছে না। তো অসুবিধাটা কি? এই এই যে একটা কষ্ট সহিষ্ণুতা, এটা তো আমাদের ছেলেপেলেদের হয় না দেশে। এখন তো আরো প্রবলেম। আমি কোনো এমএ পাস করে আসছে, আমি সব ছেলেরা জিজ্ঞেস করছে, এই তুমি হাতুড়ি ইংরেজি জানো? বলতে পারে নাই। এটা এরকম কেন হয়? এই শিক্ষা ব্যবস্থা, ওই শিক্ষা ব্যবস্থা আগের মতোই হতো রয়ে গেছে। আর আমরা তো কিছু শিখিয়ে ফেলছি। আমাদের গভর্নমেন্ট স্কুলের ভিতরে একটা বিল্ডিংই ছিল, ওইটার নাম ছিল কারিগরি বিল্ডিং। তো ওইখানে আমরা কারিগরি একটা ক্লাসই হইতো, সপ্তাহে একদিন ক্লাস হইতো, ক্লাসটা। তো ওইখানে আমরা ওইগুলা দেখছি, মেশিনারিজও দেখছি, ওই হাতুড়ি বাটালি সবকিছু দেখছি। আমার মনে আছে, আমাদের টিচার একবার আমাদেরকে ওই যে চামড়ার মানিব্যাগ বানাইতে শিখাইছিলেন। এটা আমার এখনো মনে আছে। কই, আমরা তখন বোধহয় 6-এ পড়ি। তো হাতে কলমে কিছু না শিখলে পরে এখানে কাজ করাটা কঠিন হবে। যেমন ম্যাকডোনাল্ডসে যদি কাজ করে, প্রথমে আসলে পরে ম্যাকডোনাল্ডসে কাজ করতে হয় একবারে ঝাড়ুদার থেকে শুরু করে ম্যানেজার পর্যন্ত, এই সব কাজ করে তারপরে ম্যাকডোনাল্ডের এমপ্লয়ি হতে হয়। তো প্রথমে যাওয়ার পরেই তো তারা ঢুকাইয়া দেয় ইয়েতে, ওই যে ফ্লোর পরিষ্কার করো,
আর ওই খাওয়ার দাওয়ার মানুষ টেবিলের খাওয়ার পরে যে ইউটেন্সিল গুলা থাকে ওইগুলা গার্বেজ কন্টেনারে পরিষ্কার নিয়ে করা। পরিষ্কার করা, আর ইয়ে করা ওই যে ফ্লোরটারে ঝাড়ু দেওয়া, তারপরে এটারে মুছা মুছা মাপ করা, মাপ বলে এখানে সুইপ অ্যান্ড মাফিং, এই দুইটা জিনিস ধরায় দেবে। তো এইগুলা তো ছাত্ররা আমাদের লোকরা দেশেও করে না, দেশে তো করে না, একবারে করার কথাও না, কারণ সবার ঘরেই তো কাজের লোক থাকে। হ্যাঁ, আর ইচ্ছা করলেও যেমন কোনোদিনই ঝাড়ু হাতে নেবে না, যে লোকে কি বলবে তুমি ঝাড়ু দিচ্ছ কেন। এইটা এইটাই হয়। আমি হ্যাঁ, এইবার সেটা অবশ্য সত্য ভাইয়া। এই বছর আচ্ছা দেশে ভাইয়া। হুম। বলেন। আচ্ছা, আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে চলে আসছি। যারা হচ্ছে নতুন আমেরিকায় যেতে চান তাদের জন্য আপনার কি পরামর্শ? একদম আমার সংক্ষেপে আশা করি আমাদেরকে একটু উত্তর দিবেন। হ্যাঁ, আমার ইয়ে হবে, যারাই আসতেছেন বা ভিসা পেয়ে যাচ্ছেন বা স্টুডেন্ট ভিসা পেয়ে যাচ্ছেন, যেন এসে স্টুডেন্ট থাকবেন, কষ্ট করে হলেও স্টুডেন্ট থাকবেন। আর যারা ইমিগ্রেন্ট হয়ে আসতেছেন সবাইরে একটা নাম্বার ওয়ান সাজেশন হলো, আপনারা ইংরেজিতে যদি কথা বলতে না পারেন তাইলে জীবনটা কঠিন হয়ে যাবে, খুব কঠিন হবে। আর ইংরেজি বুঝতে যদি না পারেন তাইলে তো কারোর সাথে ছাড়া চলতে পারবেন না। আর ইংরেজি যদি লিখতে পারেন, বুঝতে পারেন, তাইলে কি অল্প কিছুদিন যাবে আছে কথাটা শিখতে। আমি বলবো কথা শেখা তো দেশে আপনার জন্য সম্ভব হবে না, কিন্তু একটা জিনিস করতে হবে, কথা বলতে হলে তো শুনতে হয় প্রথমে। কানের ইয়েটা যদি পরিষ্কার ভাবে শোনার চেষ্টা করতে চান তাইলে একটা ইজি প্রসেস আছে। ইজি প্রসেসটা হলো নিউ ইয়র্ক সিটিতে বা আমেরিকাতে কয়েকটা রেডিও স্টেশন আছে, যেটা গুগল করলে রেডিও স্টেশনে কানেক্ট করা যাবে। যেমন সিবিএস আছে, এবিসি আছে, আর নিউ ইয়র্ক সিটিতে আছে ব্লুমবার্গ রেডিও, আর একটা আছে হুম। 1010 উইন্স। তো এখানে রেডিও স্টেশনের পিছনের দিকে WINS লেখা হয় নিউ ইয়র্ক স্টেটে, প্রত্যেক স্টেটের একটা কিছু অ্যালফাবেট থাকে। তো এইগুলা শুনলে পরে কানটা পরিষ্কার হয়ে যাবে যে ইংরেজিতে কিরকম বলতেছে। আর কথা বলার জন্য যা অ্যাকসেন্ট আসে অসুবিধা নেই, কিন্তু বলা শুরু করেন এখন থেকেই, কোনো কিছু না পারলেও আয়নার সামনে গিয়ে কথা বলতে থাকেন। মাই নেম ইজ মহিউদ্দিন আহমেদ, আই এম ফ্রম বাংলাদেশ, এইরকম করে করে আস্তে আস্তে করে যেন কথা বলতে থাকে, অথবা দুইজনে মিলে কথা বলতে থাকে। আমরা যেমন দেশে ছিলাম তখন আমরা ইংরেজি প্র্যাকটিস আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে করতাম, তো আমি খুব হাসাইতাম সবাইরে। আমি বলতাম যে আমার জিজ্ঞেস করতো তোমার কি নাস্তা করে আসছো, তো জিজ্ঞেস করলো কেউ একজনে কি হোয়াট ওয়াজ ইউর ব্রেকফাস্ট টুডে, তো আমি বলতাম যে আই হ্যাড 12 রুটি টুডে। তো রুটিটা ইংলিশ করতে পারি না, তো 12 রুটি বললাম। তো তো এইরকম করে যেন আহ, ইয়ে করতে হয় পারে। মানে অ্যাটলিস্ট মিনিমাম ইংলিশ বোঝার এবং বলার ইয়াটা যাতে আসে। এইটা করে আসলে পরে এই চলাফেরা করতে সুবিধা হবে, ডাক্তারে যেতে সুবিধা হবে, কারণ কে কোন সময় অসুস্থ হয় তো বোঝা যায় না তখন। বোঝায়। সব ডাক্তার তো আর বাঙালি না, আর সব লোক তো আর বাঙালি এলাকায় থাকবে না। তখন অসুস্থ হলে পরে যদি হঠাৎ করে অ্যাম্বুলেন্সে নিয়ে যায় তো অ্যাম্বুলেন্সই শুরু হয়ে যায় ইন্টারোগেশন। যেমন প্রথমে এসে জিজ্ঞেস করবে তোমার নাম কি, তোমার ডেট অফ বার্থ বলো, এগুলা সাথে সাথে তারা রেকর্ড করে, আর কি হয়েছে বলো, এইটাও তো বলতে হবে। হুম। আর ওই যারা বাচ্চা কাচ্চা নিয়ে আসে তাদের স্কুলে ভর্তি করতে হবে, তখন আরেকজনেরকে সাথে যেতে হয়। এইগুলা তো আমি সব, যারাই বলে যে আমেরিকাতে আসবো কি করতে হবে, আমি সব মনে বলি ইংলিশ। আমার যদি সেকেন্ড টাইম জিজ্ঞাসা হয় ইংলিশ, থার্ড টাইম জিজ্ঞেস করলে আমি কি কথা বলবো, ইংরেজিটা প্রথমে শিখতে হবে।
আর যারা নতুন ভিসা টিসা হয়ে গেছে এখনই চলে আসবে, তারাও যেন আরো মানে ওই বই পুস্তক ইংরেজির সাথে করে পড়ে পড়ে প্লেনে যেন আসে। ওই একদিন 2 দিনের ট্রেনিং এ অনেক কিছু শেখা যায়। আর আচ্ছা, প্লেনে মানে বসলে মূল পরে জিনিসটা অনেক, হচ্ছে ভাষা কমিউনিকেশন যাতে ক্লিয়ার হ্যাঁ থাকে হ্যাঁ, সেটা। কমিউনিকেশন যেমন অনেকে আবার এই জড়তা আছে না, ইয়ে করে ওই বলবে যে আমি যদি এরকম বলি কি মনে করবে, লজ্জা পায়। তো এই লজ্জা পেলে চলবে না, কারণ আমি যদি মনে করেন ঢাকা শহরে নামছি, আমি বাংলা জানি না, শুধু জানি কমলাপুর রেল স্টেশন, কিন্তু আমি মনে করতে পারতেছি না, আমি শুধু বলতেছি কমলা কমলা কমলা। তারপরে কমলা বললে মানুষ নিয়ে যাবে আমার ফ্রুটের দোকানে না, তখন আমি হাত দিয়ে যদি ইশারা করি কমলা ঝিক 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 করি, তাহলে বলবে যে, বুঝতে পারবে যে আমি কি বলতে চাচ্ছি। কমলাপুর রেল স্টেশনে। কমলাপুর রেল রাইট। স্টেশন। হ্যাঁ, তো আমেরিকার ভাষায় যদি আমি একটা কথা বলি যে ওয়াটার ওয়াটার এরকম যদি বলি, হাত দিয়ে দেখাই, তাইলে তো সে বুঝতে পারবে যে আমি আমার পানির জন্য প্রাণ ওষ্ঠাগত, আমার পানি দিয়ে দিবে। তো এইরকম বেসিক কিছু ইংরেজি ওয়েন, ওয়্যার, হোয়াট এইগুলা লাগাইয়া ইয়ে করতে পারবে, সে কথা বলতে পারবে। তো ইংরেজিটা জানা একবারে মাস্ট। আর গ্রামারের জন্য বদার করার দরকার নাই যে 5টা শব্দ আমার বলা দরকার, 5টা শব্দ বলা দরকার। যেমন আমার খারাপ লাগতেছে, অ্যাম্বুলেন্স ডাকো। তো ফিল নট গুড এরকম দেখাইয়া যদি আমি বলি অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স, তাহলে যে কোনো কেউ 911 কল করে দিয়ে দেবে, অ্যাম্বুলেন্স। রাইট অ্যাম্বুলেন্স ভাই। অ্যাম্বুলেন্স কল করে দেবে। তো এই যে এর জন্য আমি সবাইকে বলি যে প্রথমটা হলো ইংরেজি, আর দ্বিতীয়টা হলো যদি মনে করেন আমি কথা বলতে পারি না, মিউট, আব্রা লোক এরকম, তো আমি হাতে কথা বলি। তো হাতে কথা বলা, যারা স্কিলড তাদের হাত কথা বলে। যখনই একজন লোকরে আমি নিয়ে বলবো যে মনে করো এই আমি দেখছিলাম বাস ডিপার্টমেন্ট একটা ইন্টারভিউ নিছিল, তাদের কি করছে ওই যে একটা গাড়ির ব্রেক খুলে সাথে পাশে রাখা, তো এদের পরীক্ষা নিতেছে যে তুমি এটা লাগাও, আর কথাবার্তা নাই, শুধু ওই টুলস দিছে আর স্পেয়ার পার্টস দিছে, আর বলছে যে ইয়েটা লাগাও, ব্রেকটা লাগাও। তো ব্রেকটা যদি সে লাগাইতে পারে তাইলে সে কাজ জানে। তো এদের এদের ভাষা হলো হাতের ভাষা। এরা যদি কাজ করতে পারে, যেমন ধরেন নার্স যদি হয়, অথবা নার্সেস এইড, নার্সের নিচের ধাপের লোক হয়, তারা যদি কাজ জানে, তাদেরকে ওই তারা সাথে সাথে চাকরি পাবে। এরা উইদিন এ উইক অর 2 চাকরি পাবে। আমার ভাইয়ের ওয়াইফ, সে আচ্ছা ভাই, দেশে, আমাদের সময় খুবই অল্প। বেসিক্যালি আমরা একটু র্যাপ আপ করি। আচ্ছা যারা হচ্ছে নতুন আসতে চায় তাদের হচ্ছে আপনি মেইনলি পরামর্শ হচ্ছে কোনো ইংরেজি ভাষাটা ফার্স্টে খুব ভালোভাবে শেখা, এরপর হচ্ছে যদি কোনো একটা স্কিল তারা নিয়ে আসতে পারে সেটাই। রাইট। সেটাই তার কাজে লাগবে বেশি, আচ্ছা। কাজে লাগবে। আচ্ছা ভাইয়া, সর্বশেষ প্রশ্ন, খুবই সংক্ষিপ্ত আকারে আমাদেরকে উত্তর দিবেন আশা করি। আমাদের ফোকাস টিভি সম্পর্কে যদি আপনার কোনো কিছু বলার থাকে বা কোনো পরামর্শ থাকে সেটা আমাদেরকে একটু জানাবেন। হ্যাঁ, ফোকাস টিভি যে কাজটা শুরু করছে খুব ভালো লাগতেছে। ওই যে কাজের পরিধি হয়তো ভবিষ্যতে আরো বাড়বে, বাড়লে পরে আরো অনেক আচ্ছা। কিছু কভার করা যাবে। আর আমি ফোকাস টিভির অনেক উন্নতি কামনা করি। আর ফোকাস টিভি তে আসছি, আর আশা করি ফোকাস টিভিতে আরো অনেক কিছু নিয়ে আসবো ভবিষ্যতে, আরো আচ্ছা। কথা হবে, দেখা হবে। ধন্যবাদ। ইনশাল্লাহ ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনার অভিজ্ঞতা আমাদের দর্শকদের আশা করি অনেকগুলো নতুন ইনফরমেশন জানতে সাহায্য করবে। ভাইয়া, ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা চাইলে আমাদের অ্যাপটা ডাউনলোড করতে পারেন, অ্যাপল অ্যাপ স্টোর আমাদের অ্যাপ অ্যাভেলেবল। আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আগামী পর্বে অন্য কোনো প্রবাসীর সাথে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।